আচ্ছা, এবার হচ্ছে ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য rates of SN1 and SN2 reactions। অর্থাৎ একটা রিয়াকশান SN1 হবে না SN2 হবে, সেটা কিসের কিসের উপর ডিপেন্ড করবে। আমরা এখন দুরকম রিয়াকশানের মেকানিজমই দেখলাম, তাই তো। তো যে যে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে সেগুলো হলো, 1 নম্বর দ্য structure of the substrate, স্ট্রাকচারের ওপর ডিপেন্ড করে। স্ট্রাকচার বলতে ধরো প্রথমে SN2 রিয়াকশনের কথা বলছি। SN2 রিয়াকশনের ক্ষেত্রে মিথাইল, যেমন ধরো CH3, মিথাইল গ্রুপ এর কিন্তু SN2 রিয়াকশন দেওয়ার যে ক্ষমতা ইথাইল বা অন্যান্য যে গ্রুপগুলো তার তুলনায় অনেক বেশি। অর্থাৎ মিথাইল গ্রুপ সব থেকে বেশি SN2 রিয়াকশন দিতে চাইবে, প্রাইমারি, তারপর হচ্ছে সেকেন্ডারি, আর হচ্ছে টারশিয়ারি। আচ্ছা, এর পিছনে কি কারণ আছে? মেন রিজন হচ্ছে স্টেরিক এফেক্ট। দেখো, মিথাইল গ্রুপ কিরকম ভাবে রিয়াকশনটা দিচ্ছে। ধরো এটা হচ্ছে CH3Cl আর এখানে হচ্ছে OH মাইনাস। আচ্ছা, SN2 রিয়াকশনের ক্ষেত্রে আমরা দেখেছি যে এই OH মাইনাস অর্থাৎ নিউক্লিওফাইলটা গিয়ে এই কার্বনটাকে ডাইরেক্ট অ্যাটাক করে, তাই তো। এই যে অ্যাটাক করা, এটাকে আমরা বলছি এটা হচ্ছে ওয়ান টাইপ অফ ব্যাক সাইড অ্যাটাক। মানে যেদিকে লিভিং গ্রুপটা থাকছে তার উল্টো দিক থেকে নিউক্লিওফাইলটা অ্যাটাক করছে, তার ফলেই কিন্তু তোমার এই CH3OH, অ্যাকচুয়ালি OH সাথে মানে ধরো এদিকে থাকছে প্লাস Cl মাইনাস, রিয়াকশনটা হচ্ছে এইরকম। অর্থাৎ OH মাইনাস ব্যাক সাইড অ্যাটাক করে Clটাকে খুলে বার করে দিচ্ছে। অর্থাৎ রিয়াকশনের জন্য যে অ্যালকিল গ্রুপটা আছে, অ্যালকিল গ্রুপটা যদি ছোট গ্রুপ হয় তাহলে রিয়াকশনটা খুব সহজে হবে। কিন্তু যদি অ্যালকিল গ্রুপটা বড় গ্রুপ হয়, ধরো এটা যদি 3 ডিগ্রি অ্যালকিল হয়, মানে ধরো এখানে একটা আর আছে, এখানে একটা আর আছে, এখানে একটা আর আছে, আর এখানে একটা ধরো Cl আছে, আর এখানে ধরো OH মাইনাস হচ্ছে নিউক্লিওফাইল। তাহলে এখানে যে আর গ্রুপগুলো, এই আর গ্রুপগুলো অনেক বড় বড় সাইজে, তাহলে এদের স্টেরিক এফেক্ট আছে। তো স্টেরিক এফেক্ট মানে এদের মধ্যে সবসময় একটা ধাক্কি হচ্ছে। তো এই OH মাইনাস তাহলে ব্যাক সাইড অ্যাটাক যে করবে, সেটা করতে এরা কিন্তু একে বাধা দিচ্ছে, এই বড় বড় গ্রুপগুলো। অর্থাৎ এইরকম যদি 3 ডিগ্রি, এটা হচ্ছে একটা 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, তাহলে 3 ডিগ্রির ক্ষেত্রে কিন্তু ওই জন্য তোমার এই SN2 রিয়াকশন হবে না। অর্থাৎ ব্যাক সাইড অ্যাটাকের মাধ্যমে এই তোমার R3COH এইটা ফর্মেশনটা কিন্তু হবে না, ঠিক আছে। অর্থাৎ যত বড় গ্রুপটা হবে, প্রথমে হচ্ছে মিথাইল গ্রুপ সব থেকে ছোট, প্রাইমারি, যে কোনো প্রাইমারি গ্রুপ CH3CH2, ইথাইল হতে পারে, ঠিক আছে, প্রোপাইল হতে পারে, তাহলে ইথাইল, তারপর হচ্ছে প্রোপাইল, এগুলো হচ্ছে প্রাইমারি। সেকেন্ডারি মানে 2 ডিগ্রি, আর টারশিয়ারি মানে 3 ডিগ্রি। তাহলে 3 ডিগ্রি হচ্ছে প্রায় এই ধরনের রিয়াকশন দেবেই না, 1 ডিগ্রি যেটা দেবে, ঠিক আছে। এটা হলো একটা ফ্যাক্টর। আচ্ছা, এবার হচ্ছে 2 নম্বর ফ্যাক্টর। 2 নম্বর ফ্যাক্টর হচ্ছে এফেক্ট অফ কনসেন্ট্রেশন অ্যান্ড স্ট্রেংথ অফ দ্য নিউক্লিওফাইল। অর্থাৎ নিউক্লিওফাইলটা স্ট্রেংথ আর কনসেন্ট্রেশন এইটার উপর ডিপেন্ড করছে। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমরা যে আগে পড়েছি যে SN2 রিয়াকশনের ক্ষেত্রে কিন্তু নিউক্লিওফাইলটা ডাইরেক্ট অ্যাটাক করে, তাই তো। SN1 এর ক্ষেত্রে কিন্তু করে না। তাই SN2 রিয়াকশনের যে রেট ইকুয়েশন, সেখানে কিন্তু নিউক্লিওফাইলটা থাকছে,
নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশন এখানে একটা টার্ম, তাই এর রেটটাও কিন্তু নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ডেন্ট করছে, তাই তো। আর নিউক্লিওফাইলটা যদি স্ট্রং না হয়, যেমন OH মাইনাস একটা স্ট্রং নিউক্লিওফাইল, যদি উইক হয় তাহলে কিন্তু এই রিয়াকশানটা এ দিতে চাইবে না। ওই জন্য SN2 রিয়াকশান কিন্তু নিউক্লিওফাইলের স্ট্রেংথের ওপর ডিপেন্ড করে এবং কনসেন্ট্রেশনের ওপরও ডিপেন্ড করছে। এটা হচ্ছে মেনলি SN2 রিয়াকশানগুলো। SN1 কিন্তু অতটা ডিপেন্ড করে না। আর যদি স্ট্রেংথ বলতে ধরো যদি কোনো নেগেটিভ চার্জড নিউক্লিওফাইল থাকে, যেমন ধরো OH মাইনাস, OH মাইনাস তার মানে H2O থেকে স্ট্রং নিউক্লিওফাইল, তাই OH মাইনাস কিন্তু তার মানে এই H2O থেকে বেশি তাড়াতাড়ি SN2 রিয়াকশান দেবে, তাই তো। আচ্ছা, তার মানে আমরা বুঝলাম কি যে SN2 রিয়াকশান তার রেট কিন্তু অনেকটাই নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশন এবং স্ট্রেংথের ওপর ডিপেন্ড করে, কিন্তু SN1 কিন্তু ডিপেন্ড করে না, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে নেক্সট ফ্যাক্টর, 3 নম্বর ফ্যাক্টর। 3 নম্বর ফ্যাক্টর হচ্ছে সলভেন্ট এফেক্ট। সলভেন্ট মানে আমরা যে SN1 বা SN2 এই যে রিয়াকশনটা করছি, এই SN1 বা SN2 রিয়াকশন করার জন্য যে সলভেন্টটা ইউজ করছি, সেটা ওয়াটার হতে পারে, অ্যালকোহল হতে পারে, ইথার হতে পারে, যাই হোক না কেন, তো সেই সলভেন্টটা এই রিয়াকশন মেকানিজমটাকে কতটা ইউটিলাইজ করছে, মানে সলভেন্টটা ইউজ হচ্ছে কি হচ্ছে না, সলভেন্টের কি কাজ এখানে, ঠিক আছে। তো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে SN2 রিয়াকশনটা সবসময় পোলার আপ্রোটিক সলভেন্ট এর মধ্যে ভালো হয়, আর SN1টা হয় পোলার প্রোটিক সলভেন্ট। আচ্ছা, এই পোলার তো বোঝা যাচ্ছে নিশ্চয়ই, পোলার মানে যেখানে একটা চার্জ ডুয়ালিটি থাকছে, মানে পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত, একটা পজিটিভ এর নেগেটিভ এন্ড থাকছে। আর প্রোটিক অ্যাপ্রোটিকটা কি? অ্যাপ্রোটিক মানে যেটা রিয়াকশন মিডিয়ামে H প্লাস দেবে না, আপ্রোটিক। প্রোটিক মানে হচ্ছে প্রোটন থেকে আসছে প্রোটিক, আপ্রোটিক মানে হচ্ছে যেখানে H প্লাস দিচ্ছে না। যেমন কি, যেমন ধরো অ্যাসিটোন, ধরো CH3C ডবল বন্ড ও CH3। আচ্ছা, অ্যাসিটোন কিন্তু পোলার, কারণ এখানে দেখো কার্বন আছে, অক্সিজেন আছে, কার্বনের থেকে অক্সিজেন ইলেকট্রনেগেটিভ বেশি, তাহলে এখানে ডেল মাইনাস ডেল প্লাস, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু জলে যদি এটাকে যদি সলভেন্ট হিসেবে ইউজ করো, এটা কিন্তু সলভেন্ট হিসেবে কিন্তু ভাঙছে না, মানে এর মধ্যে কিন্তু ক্যাটায়ন অ্যানায়ন তৈরি হচ্ছে না, ফলে এখানে H প্লাস আলাদা হচ্ছে না, প্রোটন আলাদা হচ্ছে না, তাই তো। H প্লাস আলাদা হওয়ার কোনো জায়গা নেই। কিন্তু ধরো তুমি নিলে ইথানল, CH3CH2OH, তাহলে এই CH3CH2OH মানে ইথানল, তাহলে ইথানলও কিন্তু দেখো প্রোটিক, এই মানে পোলার এবং প্রোটিক। পোলার মানে দেখো এখানে যেহেতু অক্সিজেন আছে, কার্বন আছে, আবার হাইড্রোজেন আছে, তাহলে এদের মধ্যে এই যে কার্বন আর অক্সিজেন, তাহলে এখানে ডেল প্লাস, এখানে ডেল মাইনাস, ইলেকট্রন নেগেটিভিটি ডিফারেন্স থাকছে বলে চার্জটা এদিক থেকে এদিকে যাবে। শুধু তাই হবে না, যেহেতু এখানে এই অক্সিজেন আর হাইড্রোজেন বন্ডটা এটা কিন্তু ব্রেক করে যাবে, মানে এটা কি হবে CH3CH2O মাইনাস আর H প্লাস, রিয়াকশন মিডিয়ামে খানিকটা H প্লাস দেবে, অর্থাৎ প্রোটন দেবে, অর্থাৎ প্রোটিক সলভেন্ট, ঠিক আছে। তাহলে প্রোটিক সলভেন্ট মানে যেখানে H প্লাস দেবে, আর পোলার অ্যাপ্রোটিক H প্লাস দেবে। তো এই রকম যে সলভেন্ট হবে, এই সলভেন্টে কিন্তু কোন রিয়াকশন হবে? SN1। আচ্ছা, কেন SN1 হবে? দেখো, SN1 রিয়াকশনটা আমরা পেজটা আরেকবার খুলছি। দেখো, SN1 রিয়াকশনে কি হচ্ছে, একটা OH মাইনাস আর একটা তোমার অ্যালকিল হ্যালাইড আছে, তাই তো। তাহলে একটা জিনিস দেখো যে SN1 রিয়াকশন কিন্তু পোলার প্রোটিক সলভেন্টে ভালো হচ্ছে। কেন হচ্ছে? দেখো, এখানে কিন্তু একটা লিভিং গ্রুপ আছে, এই যে
সিএলটা হচ্ছে লিভিং গ্রুপ, তাই তো, সিএলটা এখানে বেরিয়ে যাচ্ছে আর ওএইচ মাইনাসটা অ্যাটাক করছে। তো এসএনওয়ান রিয়াকশনের ক্ষেত্রে মেন স্টেপ হচ্ছে কি, যেখানে সিএল মাইনাসটা বেরিয়ে যাবে, তো সিএল মাইনাসটা বেরোতে সাহায্য করছে কে, রিয়াকশন মিডিয়ামে যে প্রোটন আছে, এইচ প্লাসগুলো আছে, এই প্রোটনগুলো কি করছে, সিএল মাইনাসটাকে সহজে সলভেন্টে মিশে যেতে সাহায্য করছে, মানে এটাকে বেরিয়ে যেতে হেল্প করছে রিয়াকশন মিডিয়ামে এইচ প্লাসগুলো। কারণ কি, এটা সিএল মাইনাস হিসেবে বেরোবে আর এইচ প্লাস হচ্ছে পজিটিভ, তাহলে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জটাকে বার করার চেষ্টা করছে, যেটাকে আমরা বলছি সলভোলিসিস। মানে সলভোলিসিস মানে কি, মানে এটাকে রিয়াকশন অ্যালকিল হ্যালাইডটাকে ভেঙে যে ক্লোরাইডটাকে সলভেন্টের মধ্যে মিশিয়ে দিতে হেল্প করছে এই প্রোটনগুলো, প্রোটিক সলভেন্টের মধ্যে, তাই তো। কিন্তু আর SN2 এর মধ্যে কি হবে, SN2 এর ক্ষেত্রে দেখো, SN2 এ হেল্প করছে আপ্রোটিক সলভেন্ট, মানে ধরো অ্যাসিটোন। আপ্রোটিক সলভেন্ট কেন, দেখো এখানে কিন্তু কোনো রকম সলভোলিসিসের দরকার নেই, মানে রিয়াকশন মিডিয়ামে সিএল মাইনাস নিজে থেকে বেরোচ্ছে না, ওএইচ মাইনাস গিয়ে অ্যাটাক করে সিএলটাকে বার করছে, তাহলে ওএইচ মাইনাসের ওপর ডিপেন্ড করবে। রিয়াকশন মিডিয়ামে সলভেন্টের মধ্যে এইচ প্লাস আছে কি নেই তাতে কিছু ডিপেন্ড করছে না, লিভিং গ্রুপ কিন্তু এখানে জোর করে ঠেলে বার করে দেওয়া হচ্ছে, তাই তো। তার মানে ওই জন্য অ্যাপ্রোটিক সলভেন্ট কিন্তু এই ধরনের রিয়াকশনটাকে করতে সাহায্য করছে। যদি এখানে অ্যাপ্রোটিক না করে যদি প্রোটিক নিই তাহলে কি হবে, আচ্ছা প্রোটিক সলভেন্ট মানে হচ্ছে এইচ প্লাস, ধরো তার মধ্যে এইচ প্লাস আছে, এইচ প্লাস গিয়ে কি করবে, এইচ প্লাস গিয়ে এই ওএইচ মাইনাসটাকে ঘিরে ফেলবে চারদিক থেকে, সলভোলিসিস করে দেবে, মানে এইচ প্লাসটাকে চারদিক থেকে, এটা যেহেতু ওএইচ মাইনাসটা যেহেতু নেগেটিভ, তাহলে এইচ প্লাসগুলোকে চারদিক থেকে ঘিরে এটাকে এর সঙ্গে রিয়াকশন করতে আটকে দেবে, বাধা দিচ্ছে। অর্থাৎ ওএইচ মাইনাস নিউক্লিওফাইলটা যে রিয়াকশন সেন্টারে অ্যাটাকটা করবে সেটা করতে আটকে দেবে এই এইচ প্লাসগুলো প্রোটিক সলভেন্টে। তাহলে প্রোটিক সলভেন্টে কী হবে, রিয়াকশনের রেটটা অনেক স্লো হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু যদি এটা অ্যাপ্রোটিক SN1 এর ক্ষেত্রে দেখি, SN1 তো ওএইচ মাইনাসের কোনো ভূমিকা থাকছে না, তাহলে এইচ প্লাস ওএইচ মাইনাসকে ধরুক বা ছাড়ুক কিছুই এসে যাচ্ছে না, ঠিক আছে। এই কারণে পোলার প্রোটিক সলভেন্ট এর ক্ষেত্রে হচ্ছে তোমার, আর পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট এই দুটো কিন্তু তোমার একটা SN1 একটা SN2, অর্থাৎ SN1 হচ্ছে পোলার প্রোটিক আর SN2তে হচ্ছে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, কিন্তু এই রিয়াকশনের রেটটাকে বাড়িয়ে দিচ্ছে এবং রিয়াকশনটাকে হতে সাহায্য করছে। আচ্ছা, আর একটা নেক্সট বাকি আছে, সেটা হচ্ছে নেচার অফ লিভিং গ্রুপ। লিভিং গ্রুপের নেচারের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, লিভিং গ্রুপ আমরা দেখেছি, দেখো লিভিং গ্রুপটা যদি খুব পাওয়ারফুল একটা স্ট্রং নিউক্লিওফাইল হয়, যেমন ধরো ROH, ধরো ROH যদি হয়, এই ROH কিন্তু একটা স্ট্রং নিউক্লিওফাইল এখানে আছে, তাহলে ROH-কে যদি আমি এখানে একটা নিউক্লিওফাইল দিয়ে অ্যাটাক করাই, তাহলে কিন্তু এই ROH থেকে OH-টা সহজে বেরোতে চাইবে না, কারণ OH হচ্ছে একটা স্ট্রং নিউক্লিওফাইল। তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে যে স্ট্রং যদি নিউক্লিওফাইল হয় সেটা কিন্তু গুড লিভিং গ্রুপ হবে না, গুড লিভিং গ্রুপ নয়। যেমন ধরো OH, ঠিক আছে, কিন্তু এটা OH এর জায়গায় যদি H2O হতো, ধরো এই রিয়াকশনটাই আমি করছি অ্যাসিডের প্রেজেন্সে, তখন কি হবে, অ্যাসিড গিয়ে এটাকে এর মধ্যে ঢুকে OH2 প্লাস করে দিচ্ছে। এইবার কিন্তু দেখো নিউক্লিওফাইলটা খুব সহজে অ্যাটাক করে এই বন্ডটা খুলে দিতে পারছে, অর্থাৎ নেক্সট স্টেপে আর নিউক্লিওফাইল প্লাস H2 হয়ে যাচ্ছে। কেন হচ্ছে দেখো, এখানে কিন্তু এটা OH মাইনাস হিসেবে বেরোতে হচ্ছিল, তাহলে একটা স্ট্রং নিউক্লিওফাইল, আর এখানে বেরোচ্ছে হচ্ছে H2 হিসেবে। আমরা জানি, একটু আগেই পড়েছি যে ওয়াটারের থেকে OH মাইনাস কিন্তু স্ট্রং নিউক্লিওফাইল, তাহলে স্ট্রং নিউক্লিওফাইল কিন্তু গুড লিভিং গ্রুপ নয়, অর্থাৎ উইক লিভিং গ্রুপ, আর উইক নিউক্লিওফাইল হচ্ছে স্ট্রং লিভিং গ্রুপ। অর্থাৎ লিভিং গ্রুপটা যদি খুব সহজে বেরোতে না চায় তাহলে রিয়াকশনটা হবে না। তো এক্ষেত্রে দেখা যায় যদি লিভিং গ্রুপটা খুব বড় হয়, যেমন ধরো আয়োডিনের সাইজ আমরা জানি অনেক বড়, তাহলে আয়োডিন হচ্ছে গুড লিভিং গ্রুপ।
ব্রোমিনের থেকে। আবার ব্রোমিন হচ্ছে সিএল এর থেকে গুড লিভিং গ্রুপ। যে যত বড় হচ্ছে সে কি করছে, খুব সহজেই এখান থেকে বেরিয়ে যেতে পারছে। তার কারণ হিসেবে এটাও বলা যায় যে গুড লিভিং গ্রুপগুলো কিন্তু তোমার যত বড় সাইজের হচ্ছে সেটা কিন্তু সহজে বেরিয়ে যেতে পারছে। আচ্ছা, তাহলে দেখো যে সামারি অফ SN1 ভার্সেস SN2 রিয়াকশান। আচ্ছা, SN1 কোন কোন কন্ডিশনে SN1 রিয়াকশান ফেভার করবে। আচ্ছা, এ সাবস্ট্রেট দ্যাট ক্যান ফর্ম এ রিলেটিভলি স্টেবল কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়নটা যদি তোমার স্টেবল হয়, যেমন ধরো যদি টার্সিয়ারি হয়, ধরো যেমন এখানে টার্সিয়ারি যদি থাকে 3 ডিগ্রি হয় বা 2 ডিগ্রি হয়, তাদের ক্ষেত্রে হচ্ছে তোমার এই কার্বোক্যাটায়নটা স্টেবল কার্বোক্যাটায়ন, তো তাদের ক্ষেত্রে কিন্তু তাহলে SN1 দেখা যাবে। আচ্ছা, 2 নম্বর বলছে রিলেটিভলি উইক নিউক্লিওফাইল। নিউক্লিওফাইলটা যদি উইক হয়, যেমন ধরো H2 হতে পারে বা বিআর মাইনাস হতে পারে, মানে যে নিউক্লিওফাইলগুলো উইক তারা কিন্তু খুব সহজে এই SN1টা দেবে। কারণ SN1 রিয়াকশানে তো নিউক্লিওফাইলের সেই অর্থে কোনো ভূমিকা থাকছে না, কারণ রিয়াকশানের যে রেট ডিটারমাইনিং স্টেপ সেখানে তো নিউক্লিওফাইল নেই, ওই জন্য উইক নিউক্লিওফাইল। আচ্ছা, 3 নম্বর হচ্ছে পোলার প্রোটিক সলভেন্ট, যেমন ETOH ইথাইল অ্যালকোহল, MEOH মিথাইল অ্যালকোহল বা ওয়াটার, এরা কিন্তু এই প্রোটিক সলভেন্টগুলোতেই কিন্তু SN1 রিয়াকশান দেবে। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে SN2 রিয়াকশান কী হচ্ছে, এ সাবস্ট্রেট উইথ এ রিলেটিভলি আনহিন্ডার্ড লিভিং গ্রুপ, অর্থাৎ যেখানে লিভিং গ্রুপটাকে কেউ আটকানোর নেই, আনহিন্ডার্ড। যেমন ধরো মিথাইল বা প্রাইমারি, যেমন 1 ডিগ্রি, যেমন মিথাইল। তার মিথাইলের কিন্তু এখানে যদি কোনো নিউক্লিওফাইল আসে, নিউক্লিওফাইলটা যে অ্যাটাক করবে এটা খুব সহজে অ্যাটাক করতে পারছে, কারণ এখানে একটা ছোট গ্রুপ আছে। ধরো এখানে একটা আর ঢুকিয়ে দিলাম, এবার খানিকটা অ্যাটাক করতে অসুবিধা হবে, কারণ আর গ্রুপটা এখানে থেকে যাচ্ছে স্টেরিক এফেক্ট। আর দুটো যদি আর গ্রুপ থাকে তখন এখানে অ্যাটাক করাটা আরও সমস্যা হয়ে যাবে। তাই মিথাইলের ক্ষেত্রে কিন্তু SN2 সব থেকে বেশি তাড়াতাড়ি হবে। ঠিক আছে। দেখো টার্সিয়ারি হ্যালাইডরা কিন্তু রিয়াকশানটা দেবেই না, টার্সিয়ারি হ্যালাইডস। আর তারপর বলছে স্ট্রং নিউক্লিওফাইল, এখানে কিন্তু নিউক্লিওফাইলের একটা ভালো ভূমিকা রয়েছে, ওই জন্য স্ট্রং নিউক্লিওফাইল এবং নেগেটিভলি চার্জ থাকলে তবেই কিন্তু SN2টা দেবে। আচ্ছা, হাই কনসেন্ট্রেশন অফ দ্য নিউক্লিওফাইল, কারণ আমরা জানি যে নিউক্লিওফাইলটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর SN2 এর ক্ষেত্রে। আর পোলার আপ্রোটিক সলভেন্টের, ঠিক আছে, ওখানে যেমন প্রোটিক এখানে হচ্ছে আপ্রোটিক। ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে এখানে এই আরেকটা কথা যেটা হচ্ছে দ্য ট্রেন্ড ইন রিয়াকশান রেট ফর এ হ্যালোজেন অ্যাজ দ্য লিভিং গ্রুপ ইন দ্য সেম SN1 SN, মানে SN1ই হোক বা SN2ই হোক, যদি হ্যালোজেন অ্যালকিল হ্যালাইড আর কি, অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে দেখা যাচ্ছে আয়োডাইড সব থেকে তাড়াতাড়ি রিয়াকশানটা দেবে, SN1ও দেবে SN2ও দেবে, ব্রোমাইডের থেকে। আবার ব্রোমাইড দেবে ক্লোরাইডের থেকে। কারণ কি, কারণ আয়োডিন হচ্ছে গুড লিভিং গ্রুপ ব্রোমিনের তুলনায়, ব্রোমাইডের তুলনায়, ব্রোমাইড আবার গুড লিভিং গ্রুপ ক্লোরাইডের তুলনায়। যে যত গুড লিভিং গ্রুপ হবে সে তত তাড়াতাড়ি রিয়াকশানটা দেবে। ঠিক আছে। আর নিচে এখানে দেখো ফ্যাক্টরস ফেভারিং SN1 ভার্সেস SN2টাকে আবার এখানে ওই আগের যেটা পড়লাম ওটাই ছক করে দেওয়া আছে, কোনটা কি সাবস্ট্রেট লাগবে, কোনটা। এটা SN1 3 ডিগ্রি, SN2 হচ্ছে 1 ডিগ্রি 2 ডিগ্রি বা মিথাইল। এখানে নিউক্লিওফাইলটা উইক আর এখানে স্ট্রং। আচ্ছা, সলভেন্ট এখানে পোলার প্রোটিক, এখানে পোলার অ্যাপ্রোটিক। আচ্ছা, লিভিং গ্রুপ হচ্ছে I সব থেকে বেশি, তারপর বিআর, তারপর সিএল, তারপরে। ঠিক আছে।